বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে ঢাকার প্রথম সারির সফর শেষে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে ইতিবাচক অগ্রগতির কথা জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত। দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গর বৃহস্পতিবার বাংলাদেশের সফর শেষ করেন। সফরের শেষ দিনে তিনি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে ভবিষ্যৎ নিয়ে আশাবাদ প্রকাশ করেন তিনি। সার্জিও গর জানান, বাংলাদেশে তার প্রথম সফরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যে একসঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে। শুধু তাই নয়, তার ভাষ্য অনুযায়ী এই সফরে দুই দেশের মধ্যে অনেক ইতিবাচক অগ্রগতি হয়েছে। মার্কিন এই বিশেষ দূতের বক্তব্যকে বাংলাদেশের সঙ্গে ওয়াশিংটনের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। কারণ বর্তমানে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিধি শুধু একটি নির্দিষ্ট খাতে সীমাবদ্ধ নয়, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে দুই দেশের মধ্যে নিয়মিত আলোচনা হয়ে থাকে। আর সার্জিও গরের সাম্প্রতিক সফরেও দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়টি গুরুত্ব পেয়েছে। বৈঠকে দুই পক্ষ পারস্পরিক সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে অংশীদারিত্ব আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করছে বলে জানিয়েছে। অর্থাৎ ওয়াশিংটন ও ঢাকার মধ্যে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি হওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে এই সফরে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো মার্কিন বিশেষ দূত নিজেই সম্পর্কের ক্ষেত্রে অনেক ইতিবাচক অগ্রগতি হওয়ার কথা জানিয়েছে। কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে এ ধরনের বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ, কারণ কোনো দেশের শীর্ষ পর্যায়ের প্রতিনিধি যখন একটি সফর শেষে সম্পর্ক আরও শক্তিশালী করার কথা বলেন, তখন সেটি দুই দেশের ভবিষ্যৎ যোগাযোগ ও সহযোগিতার ক্ষেত্রে ইতিবাচক বার্তা হিসেবে বিবেচিত হয়। এখানে আরও একটি বিষয় গুরুত্বপূর্ণ, সার্জিও গর শুধু যুক্তরাষ্ট্রের একজন কূটনীতিক নন, তিনি দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত। ফলে বাংলাদেশের সঙ্গে তার আলোচনা শুধু দ্বিপাক্ষিক সম্পর্ক নয়, বৃহত্তর আঞ্চলিক বাস্তবতাও গুরুত্ব পেতে পারে। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ দেশ। ভৌগোলিক অবস্থানের কারণে আঞ্চলিক রাজনীতি, অর্থনীতি এবং নিরাপত্তার ক্ষেত্রেও দেশটির গুরুত্ব রয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র দক্ষিণ ও মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারে গুরুত্ব দিয়ে আসছে। এই বাস্তবতায় ঢাকা মার্কিন বিশেষ দূতের সফর এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে দুই দেশের যোগাযোগ বৃদ্ধির একটি অংশ হিসেবেই দেখা হচ্ছে। তাই ইতিবাচক অগ্রগতি বলতে ঠিক কোন বিষয়ে অগ্রগতি হয়েছে তা বিস্তারিত প্রকাশ্যে আসেনি। এ কারণে সামনে আরও আলোচনা ও কূটনৈতিক যোগাযোগের দিকেই তাকিয়ে থাকতে হবে। বিশেষ করে দুই দেশের পারস্পরিক স্বার্থের বিষয়গুলোতে ভবিষ্যতে কী ধরনের সহযোগিতা বাড়ে, সেটি হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ককে আরও শক্তিশালী করার বিষয়ে ওয়াশিংটনের আগ্রহ রয়েছে। আর ঢাকাও যদি পারস্পরিক স্বার্থের জায়গাতেও কার্যকর আলোচনা এগিয়ে নিতে পারে, তাহলে দুই দেশের সম্পর্ক নতুন মাত্রা পেতে পারে। সব মিলিয়ে মার্কিন বিশেষ দূতের বাংলাদেশ সফর শেষ হয়েছে আশাবাদী বার্তা দিয়ে। বৈঠক হয়েছে, সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে এবং এসেছে ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত। এখন দেখার বিষয় এই কূটনৈতিক আশাবাদ বাস্তবে কতটা কার্যকর সহযোগিতায় রূপ নেয়। কারণ বক্তব্যের পরবর্তী ধাপই হচ্ছে বাস্তব সিদ্ধান্ত, আর সেই সিদ্ধান্তগুলোই শেষ পর্যন্ত নির্ধারণ করে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্ক পরবর্তী অধ্যায় কোন দিকে যাচ্ছে। বাংলাদেশ ও ভারতের সম্পর্কে নতুন করে গুরুত্বপূর্ণ বার্তা সামনে এসেছে। বাংলাদেশকে হেয় প্রতিপন্ন করে কোনো ধরনের কর্মকাণ্ড ভারত করবে না, ঢাকাকে এমন আশ্বাস দেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠকের পর আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে দুই দেশের বিভিন্ন দ্বিপাক্ষীয় বিষয়ে আলোচনা হয়েছে, আর সেখানেই বাংলাদেশকে হেয় প্রতিপন্ন করে কোনো ধরনের কর্মকাণ্ড না করার বিষয়ে ভারত আশ্বস্ত করে বলে জানিয়েছেন ডক্টর খলিলুর রহমান। কূটনৈতিকভাবে এই বক্তব্য বেশ গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশ ও ভারতের সম্পর্ক দীর্ঘদিনের হলেও দুই দেশের মধ্যে বিভিন্ন সময়ে নানা ইস্যুতে টানাপোড়েন তৈরি হয়েছে। সীমান্ত, রাজনৈতিক বিষয়, পানি, বাণিজ্য সহ বিভিন্ন ইস্যুতে দুই দেশের মধ্যে আলোচনা ও মত পার্থক্য রয়েছে।
এর মধ্যেই ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠক এবং পররাষ্ট্রমন্ত্রীর দেওয়া এই বক্তব্য দুই দেশের সম্পর্কের বর্তমান অবস্থাকে নতুন করে আলোচনায় এনেছে। তবে বৈঠকে শুধু সম্পর্কের সাধারণ বিষয় নিয়েই আলোচনা হয়নি। বাংলাদেশের পক্ষ থেকে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও দেশে ফেরানোর বিষয়টি গুরুত্ব নিয়ে তোলা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী জানান, শেখ হাসিনাকে বাংলাদেশের ফেরানোর প্রক্রিয়া ত্বরান্বিত করার বিষয়টি ভারতীয় হাইকমিশনারকে জানানো হয়েছে। এখন দেখার বিষয় ভারত এসব বিষয়ে পরবর্তী সময়ে কী ধরনের পদক্ষেপ নেয়। কারণ বাংলাদেশ থেকে প্রত্যাবর্তনের বিষয়টি উত্থাপন করা হলেও ভারতীয় পক্ষ থেকে এ বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে তা বিস্তারিত এই সংবাদ সম্মেলনে জানানো হয়নি। অন্যদিকে বৈঠকে উঠে এসেছে আন্তর্জাতিক কূটনীতির আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, ব্রিক্স সম্মেলন। জবাবে তিনি জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নয়, ব্রিক্সটেকের চেয়ারপারসন হিসেবে তারেক রহমানকে ব্রিক্স সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছে ভারত। এই বিষয়টিও কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, কারণ বিমস্টেক দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। বাংলাদেশ বর্তমানে এই সংগঠনের চেয়ারম্যানের দায়িত্ব রয়েছে। ফলে বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বিভিন্ন বৈঠক ও সম্মেলনে অংশগ্রহণের সুযোগ তৈরি হওয়া আঞ্চলিক কূটনীতি বাংলাদেশের ভূমিকা আরও দৃশ্যমান করতে পারে। এদিকে বাংলাদেশ ভারত বৈঠকে দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী। তবে সম্পর্ক এগিয়ে নেওয়ার পথে বেশ কিছু সংবেদনশীল বিষয় এখনও রয়েছে, বিশেষ করে প্রত্যাবর্তন, সীমান্ত পরিস্থিতি, দ্বিপাক্ষীয় অবস্থা এবং রাজনৈতিক যোগাযোগ। এসব বিষয়ে দুই দেশের অবস্থান ও বাস্তব পদক্ষেপ আগামী দিনের সম্পর্কের উপর বড় প্রভাব ফেলতে পারে। ঢাকা ও নয়াদিল্লির মধ্যে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। একদিকে বাংলাদেশ চাইছে দুই দেশের সম্পর্ক পারস্পরিক সম্মান ও স্বার্থের ভিত্তিতে এগিয়ে নিতে, অন্যদিকে ভারতও দ্বিপাক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। কিন্তু শুধু আশ্বাস নয়, এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বাস্তব পদক্ষেপ। বাংলাদেশকে হেয় প্রতিপন্ন করে কোনো কর্মকাণ্ড না করার যে আশ্বাস ভারত দিয়েছে, সেটি বাস্তবে কিভাবে প্রতিফলিত হয় সেটি হবে দেখার বিষয়। একই সঙ্গে শেখ হাসিনা এবং ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের ফেরানোর বিষয়ে বাংলাদেশে অনুরোধের পর ভারত কী পদক্ষেপ নেয় সেটিও নজরে থাকবে। মধ্যপ্রাচ্যে কি অবশেষে যুদ্ধের উত্তেজনা কমতে যাচ্ছে, নাকি শান্তির আলো দেখানোর আগেই আবারও শুরু হলো নতুন সংকট? একদিকে ইরান ও ওমান হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করার একটি সমঝোতার খুব কাছাকাছি পৌঁছেছে বলে খবর মিলেছে। অন্যদিকে একই সময় ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী সৌদি তেলবাহী ট্যাঙ্কারে নতুন হামলার দাবি করেছে। ফলে পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি আবারও অনিশ্চয়তার মুখে পড়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট। বৈশ্বিক তেল ও গ্যাসের বড় একটি অংশ এই পথ দিয়ে আন্তর্জাতিক বাজারে পৌঁছায়। কয়েক মাস ধরে চলমান এই সংঘাতের কারণে এই পথ কার্যত অচল হয়ে পড়েছিল। ফলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয় এবং তেলের দামও বারবার ওঠানামা করে। এখন ইরান জানিয়েছে ওমানের সঙ্গে জাহাজ চলাচলের রুট নিয়ে একটি খসড়া সমঝোতার শেষ পর্যায়ে তারা রয়েছে। তবে তেহরান স্পষ্ট করেছে এই ব্যবস্থা পুরোপুরি কার্যকর হতে হলে যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধ ও সামরিক বাধাগুলো দূর করতে হবে। অর্থাৎ শুধু ইরান ও ওমানের সমঝোতা হলেই পরিস্থিতি স্বাভাবিক হবে না। এদিকে পরিস্থিতি জটিল করে তুলেছে লোহিত সাগরের নতুন নিরাপত্তা সংকট। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী দাবি করেছে তারা সৌদি আরবের তেলবাহী ট্যাঙ্কার লক্ষ্য করে নতুন হামলা চালিয়েছে। যদিও এই দাবি স্বাধীন নিশ্চিতকরণ এখনও পাওয়া যায়নি এবং সৌদি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি। তবুও এই ধরনের দাবি আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলোর উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। বিশ্লেষকদের মতে বর্তমানে সবচেয়ে বড় প্রশ্ন হলো, যদি হরমুজ প্রণালী খুলেও দেওয়া হয় তাহলে সেখানে জাহাজ চলাচল কতটা নিরাপদ হবে। কারণ সাম্প্রতিক সপ্তাহগুলোতে একাধিক বাণিজ্যিক জাহাজ হামলার শিকার হয়েছে এবং অনেক শিপিং কোম্পানি এখনও বিকল্প রুট ব্যবহার করছে। ফলে সমুদ্রপথ পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগতে পারে। এই পরিস্থিতির প্রভাব ইতিমধ্যেই আন্তর্জাতিক বাজারে দেখা যাচ্ছে। সমঝোতার আশায় কিছু সময় তেলের দাম কমলেও নতুন হামলার খবর প্রকাশের পর বিনিয়োগকারীদের মধ্যে আবারও উদ্বেগ তৈরি হয়েছে। ফলে বাজারের দামের ওঠানামা অব্যাহত রয়েছে। বিশেষজ্ঞদের মতে মধ্যপ্রাচ্যের এই অস্থিরতা দীর্ঘায়িত হলে বিশ্ব অর্থনীতিতেও এর প্রভাব পড়তে পারে।
অন্যদিকে কূটনৈতিক তৎপরতাও অব্যাহত রয়েছে। ওমান দীর্ঘদিন ধরেই আঞ্চলিক সংকট নিরসনে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে। এবারও দেশটি এমন একটি সমাধানের চেষ্টা করছে যাতে বাণিজ্যিক জাহাজ নিরাপদে চলাচল করতে পারে এবং সংঘাত আরও বিস্তৃত না হয়। তবে এখনও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতপার্থক্য রয়ে গেছে বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন অত্যন্ত স্পর্শকাতর। একদিকে সমঝোতার সম্ভাবনা, অন্যদিকে নতুন হামলার দাবি। দুটি বিপরীত চিত্র একই সঙ্গে সামনে এসেছে। তাই এখন আন্তর্জাতিক মহলের নজর থাকবে ইরান ও ওমানের আলোচনার চূড়ান্ত ফল কী হয় এবং লোহিত সাগর ও হরমুজ প্রণালী নিরাপত্তা পরিস্থিতি শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়। পারস্য উপসাগরের কৌশলগত জলপথ হরমুজ প্রণালী ঘিরে আবারও বাড়ছে উত্তেজনা। ইরান জানিয়েছে যুক্তরাষ্ট্রের অবরোধ ও সামরিক চাপের অবসান না হলে হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়ার প্রশ্নই আসে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে তেহরানের সরাসরি কোনো আলোচনা চলছে না, তবে মধ্যস্থতাকারীদের মাধ্যমে আদান প্রদান হচ্ছে। অর্থাৎ কূটনীতির দরজা এখনও বন্ধ হয়নি, কিন্তু সরাসরি আলোচনার টেবিলে বসার আগে ইরান বেশ কিছু নিশ্চয়তা চাইছে। তেহরানের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক চাপ কমানো, অবরোধ ও নিষেধাজ্ঞার বিষয়ে সমাধান এবং ইরানের ওপর চলমান চাপ বন্ধের নিশ্চয়তা। পাশাপাশি যুদ্ধের ক্ষয়ক্ষতি ও অর্থনৈতিক ক্ষতি নিয়েও আলোচনা করতে চায় ইরান। এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে হরমুজ প্রণালী। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ এই জলপথ। উপসাগরীয় অঞ্চল থেকে বিপুল পরিমাণ তেল ও গ্যাস আন্তর্জাতিক বাজারে যাওয়ার অন্যতম প্রধান পথ এটি। ফলে হরমুজে জাহাজ চলাচল বাধাগ্রস্ত হলে শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্ব অর্থনীতিতেই তার প্রভাব পড়ে। তাই যুক্তরাষ্ট্রের জন্য দ্রুত একটি সমাধান খুঁজে বের করা জরুরি। কিন্তু ইরান এখন হরমুজকে কেবল একটি সমুদ্র পথ হিসাবেই দেখছে না, বরং এটিকে কূটনৈতিক চাপ তৈরির গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এর মধ্যেই ওমানের সঙ্গে হরমুজ প্রণালী নিয়ে একটি সমঝোতা তৈরির চেষ্টা চলছে। বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য নিরাপদ ব্যবস্থা ও নতুন সমন্বয়ের বিষয়ে আলোচনা হচ্ছে। তবে ইরান স্পষ্ট করেছে, ওমানের সঙ্গে সমঝোতা হলেই হরমুজ সঙ্গে সঙ্গে পুরোপুরি খুলে যাবে এমন নিশ্চয়তা নেই। কারণ তেহরানের দৃষ্টিতে মূল বিষয় হল যুক্তরাষ্ট্রের সঙ্গে বৃহত্তর রাজনৈতিক সমঝোতা। এদিকে কূটনৈতিক তৎপরতার পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় সামরিক উত্তেজনা অব্যাহত রয়েছে। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী সৌদি আরবের জিজান এলাকায় একটি তেল স্থাপনায় হামলার দাবি করেছে। এতে আগুন লাগার কথা জানানো হলেও ঘটনার সব তথ্য স্বাধীনভাবে যাচাই করা যায়নি। ফলে একদিকে আলোচনার চেষ্টা, অন্যদিকে সামরিক উত্তেজনা, দুই বিপরীত পরিস্থিতির মধ্য দিয়েই এগোচ্ছে মধ্যপ্রাচ্য। বিশ্লেষকদের মতে ইরান এখন সামরিক শক্তির পাশাপাশি অর্থনৈতিক ও কূটনৈতিক চাপও ব্যবহার করছে। হরমুজ প্রণালী তার হাতে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত অস্ত্রগুলোর একটি। তাই জলপথটি খুলে দেওয়ার বিনিময়ে তেহরান বড় ধরনের রাজনৈতিক ও অর্থনৈতিক নিশ্চয়তা আদায়ের চেষ্টা করছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের জন্য দীর্ঘমেয়াদী অচলাবস্থা ঝুঁকিপূর্ণ। হরমুজ বন্ধ বা সীমিত থাকলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা বাড়বে, তেলের দাম বাড়তে পারে এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় নতুন চাপ তৈরি হতে পারে। তাই এখন সবচেয়ে বড় প্রশ্ন, শেষ পর্যন্ত কে কতটা ছাড় দেবে? ইরান কি তাদের শর্ত কিছুটা শিথিল করবে, নাকি হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকেই বড় কোনো সিদ্ধান্ত নিতে হবে? সবকিছু নির্ভর করছে আগামী দিনের কূটনৈতিক আলোচনার ওপর। তবে একটি বিষয় স্পষ্ট, মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ নেই। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে কূটনীতি, অর্থনীতি এবং সামরিক শক্তি তিনটি একই সঙ্গে মুখোমুখি অবস্থানে। আর এই সমীকরণের পরবর্তী সিদ্ধান্ত শুধু ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক নয়, পুরো বিশ্ব জ্বালানি বাজারের ভবিষ্যৎও বদলে দিতে পারে। মানুষ একসময় আকাশের দিকে তাকিয়ে শুধু বিস্ময় হতো। পাখির মতো উড়তে পারার স্বপ্নও ছিল কল্পনার বিষয়। আর পৃথিবীর সীমানা পেরিয়ে মহাকাশে যাওয়ার চিন্তা তো ছিল প্রায় অসম্ভব এক কল্পনা। কিন্তু আজ শুধু মানুষ আকাশে উঠছে না, পৃথিবীর মধ্যাকর্ষণ অতিক্রম করে মহাকাশেও উঠছে। চাঁদের মাটিতে পা রেখেছে মানুষ, মহাকাশ স্টেশন তৈরি করেছে, এমনকি দূরের মহাকাশের গ্রহ নক্ষত্র নিয়েও গবেষণা চলছে।
আর এই জায়গাতেই সামনে আসে কোরআনের একটি বহুল আলোচিত আয়াত। সূরা আর রহমানের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে জিন ও মানবকুল, নভমণ্ডল ও ভূমণ্ডলের প্রান্ত অতিক্রম করা যদি তোমাদের সাধ্যে কুলায় তবে অতিক্রম করো, কিন্তু ছাড়পত্র ব্যতীত তোমরা তা অতিক্রম করতে পারবে না। আর এই আয়াতকে কেন্দ্র করেই দীর্ঘদিন ধরে একটি প্রশ্ন আলোচিত হয়ে আসছে। এখানে কি মানুষের মহাকাশ যাত্রার কোনো ইঙ্গিত দেওয়া হয়েছে? একটি ব্যাখ্যায় বলা হয়, আয়াতে মানুষ ও জিনকে আকাশমণ্ডল ও পৃথিবীর সীমানা অতিক্রম করার কথা বলা হয়েছে। তবে একই সঙ্গে বলা হয়েছে এটি করতে প্রয়োজন হবে বিশেষ ক্ষমতা বা শক্তির। মূল আরবি শব্দগুলোর মধ্যে অন্যতম হল সুলতান। এই শব্দের বিভিন্ন অর্থ রয়েছে, এর মধ্যে ক্ষমতা, কৃতিত্ব কিংবা শক্তির অর্থ পাওয়া যায়। এই ব্যাখ্যার সঙ্গে আধুনিক মহাকাশ প্রযুক্তি একটি আকর্ষণীয় মিল খুঁজে পান অনেকেই, কারণ পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি অতিক্রম করে মহাকাশে পৌঁছানো মোটেও সহজ কোনো বিষয় নয়। একটি রকেটকে পৃথিবীর আকর্ষণ শক্তির বিরুদ্ধে প্রচণ্ড গতিতে উপরে উঠতে হয়। এর জন্য প্রয়োজন বিপুল শক্তি, জটিল প্রযুক্তি এবং বিশাল বৈজ্ঞানিক প্রস্তুতি। আজ বিশ্বের হাতে থাকা মহাকাশ প্রযুক্তি দেখলে বোঝা যায় পৃথিবীর বাইরে যেতে মানুষের কতটা শক্তি ও প্রযুক্তির প্রয়োজন। কিন্তু প্রশ্ন হলো, এই আয়াত কি সরাসরি রকেট কিংবা মহাকাশ যাত্রার ভবিষ্যদ্বাণী করেছে? এখানেই প্রয়োজন একটু সতর্কতার, কারণ আয়াতটির মূল বক্তব্যকে শুধু আধুনিক মহাকাশ ভ্রমণের সঙ্গে একেবারে নিশ্চিতভাবে মিলিয়ে ফেলা নিয়ে ইসলামী চিন্তাবিদদের মধ্যে ভিন্ন ব্যাখ্যা থাকতে পারে। আয়াতটির একটি বিস্তৃত ধর্মীয় ও আত্মিক প্রেক্ষাপটও রয়েছে। তবে এটুকু বলা যায়, আয়াতটি মানুষ ও জিনের সামর্থ্য এবং সৃষ্টি জগতের সীমা নিয়ে গভীরভাবে চিন্তা করতে উৎসাহিত করে। আর আধুনিক বিজ্ঞানের অগ্রগতি সেই আলোচনাকে নতুন মাত্রা দিয়েছে। প্রায় ১৫০০ বছর আগে যখন মানুষ পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে কি আছে সেটি জানত না, তখন আজকের পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি মানুষ মহাকাশে যাচ্ছে, কৃত্রিম উপগ্রহ পৃথিবীর চারদিকে ঘুরছে, মহাকাশ স্টেশন থেকে গবেষণা চলছে এবং বিভিন্ন দেশ চাঁদ ও মঙ্গল গ্রহে নতুন অভিযান পরিকল্পনা করছে। তবে এই জায়গায় আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, কোরআন কোনো বিজ্ঞান বিষয়ক পাঠ্য বই নয়। তাই কোরআনের প্রতিটি আয়াতকে আধুনিক বিজ্ঞানের কোনো নির্দিষ্ট আবিষ্কারের সঙ্গে সরাসরি মিলিয়ে দেখার আগে আয়াতের ভাষা, তাফসীর এবং ঐতিহাসিক প্রেক্ষাপট বিবেচনা করা প্রয়োজন। তারপরও সূরা আর রহমানের এই আয়াত মানুষের সামনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছুড়ে দেয়। মানুষের জ্ঞান ও প্রযুক্তি যতই বাড়ুক, সৃষ্টিজগতের বিশালতার সামনে তার সামর্থ্য কতটুকু? আজ মানুষ মহাকাশে যেতে পারছে, কিন্তু মহাবিশ্বের বিশালতার তুলনায় পৃথিবী এখনও যে একটি ক্ষুদ্র বিন্দু। বিজ্ঞান আমাদের বলছে মহাবিশ্ব ক্রমেই আরও বিস্ময়কর ও জটিল হয়ে উঠেছে। আর ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই বিশাল সৃষ্টিজগৎ মানুষের জন্য চিন্তা, গবেষণা এবং স্রষ্টার ক্ষমতা উপলব্ধির একটি মাধ্যম হতে পারে। তাই সূরা আর রহমানের এই ৩৩ নম্বর আয়াতকে ঘিরে মহাকাশ যাত্রার এই আলোচনা শুধু বিজ্ঞান বনাম ধর্মের প্রশ্ন নয়, বরং এটি হতে পারে একটি বড় প্রশ্নের দরজা। মানুষ কি তার জ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে সৃষ্টিজগতের আরও গভীরে পৌঁছাতে পারবে? হয়তো ভবিষ্যতের বিজ্ঞান আমাদের আরও অনেক দূরে নিয়ে যাবে। হয়তো মানুষ একদিন মঙ্গল গ্রহে স্থায়ীভাবে বসতি গড়বে কিংবা আরও দূরের কোনো জগতের সন্ধান করবে। কিন্তু যতই দূরে মানুষ যাক না কেন, মহাবিশ্বের বিশালতার সামনে একটি প্রশ্ন থেকেই যাবে, এই অসীম সৃষ্টিজগতের প্রকৃত সীমা কোথায়? আর সেই প্রশ্নের উত্তর খুঁজতেই হয়তো বিজ্ঞান ও মানুষের অনুসন্ধান আরও বহু বছর এগিয়ে চলবে।